বদলায়, কিন্তু ছবিটা বদলায় না। তিনি বার্তা দেন, তিনি আদালতে আবেদন করেন, কিন্তু 11 দিন ধরে তাকে ছুঁতে পারে না পুলিশ। আর তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ আদালত। সন্দেশখালী কাণ্ডে ছত্রে ছত্রে পুলিশি তদন্তে গাফিলতি, এমনকি তদন্তের সদিচ্ছা নিয়ে পর্যন্ত আজ রাজ্যকে প্রশ্ন করেছে আদালত। অন্যদিকে কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তায় হেঁটে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, মেট্রোর কাজের জন্য দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে তিনি দেবেন না। পাশাপাশি রাম মন্দির উদ্বোধনের দিনই কর্মসূচির ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। আগামী 1 ঘন্টায় তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, রাজ্য কি সদর্থক তদন্ত করতে চায়? সন্দেশখালী কাণ্ডে ফের পুলিশকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। একেবারে কলকাতা হাইকোর্ট এই প্রশ্ন তুলেছিল গতকাল যে নেজার থানা তদন্তে রাজ্য এরপরেও আস্থা রাখে কি করে। আজকে আরো ক্ষুরোধার প্রশ্ন, এসএসসির মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে পাওয়া চাকরি থাকার প্রশ্নই নেই, জানিয়ে দিল বিশেষ বেঞ্চ। আপনারা জানেন যে একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিশেষ বেঞ্চে শুনানি চলছে প্রতিদিন। রাম মন্দির উদ্বোধনের দিনই সম্প্রীতি মিছিল তৃণমূলের, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন, সেই দিনই সম্প্রীতি মিছিল তৃণমূল কংগ্রেসের। মেট্রোর জন্য দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না, কেন্দ্রের সঙ্গে সংঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে যে চিঠি, সেই চিঠি তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন যে একেবারে এই স্কাইওয়াককে কোনো মতে তিনি হাত লাগাতে দেবেন না। কিন্তু শুরুতেই আপনাদের দেখাতে চাইবো যে 11টা দিন পেরিয়ে গিয়েছে সন্দেশখালী কাণ্ডের পর, কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কোনো হদিশ নেই। পুলিশ বারে বারে প্রশ্নের মুখে পড়ছে আদালতে। ঘটনার দিন রাত 11:30 নাগাদ পুলিশ শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল। সন্দেশখালীতে ইডির ওপরে হামলার তদন্ত নিয়ে দাবি রাজ্য সরকারের। তখন বিচারপতি প্রশ্ন করছেন, ওখানে গিয়ে কি করলেন? বাড়ি দেখে চলে এলেন? প্রতিবেশীদের জিজ্ঞাসা করেননি? তালা ভাঙার কোনো চেষ্টা করেননি? বাড়িতে কেউ না থাকলে বাড়ি সিল করার চেষ্টা করেননি? এটাই পুলিশি নিষ্ক্রিয়তা। ফলে বুঝতে পারছেন যে একেবারে ছত্রে ছত্রে কার্যত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মহামান্য আদালত। আমি শুরুতে এখানে রিজু দত্তের কাছে আসতে চাইবো। রিজু, একেবারে সন্দেশখালী কাণ্ড নিয়ে আমি বলছি যেদিন ঘটনা ঘটেছিল বারে বারে এটাই রাজ্যের আইন শৃঙ্খলার বর্তমান ছবি কিনা সেটা বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছিল। আজকে ইডি বলছে যে সন্দেশখালীর এই ঘটনা দেশের মধ্যে বিরল ঘটনাগুলির মধ্যে অন্যতম। একেবারে কলকাতা হাইকোর্ট এই প্রশ্ন তুলছে, গতকাল তো প্রশ্ন তুলেছিল যে নেজার থানার উপর রাজ্য কি করে আস্থা রাখছে। এরপরেও আজকে রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে আদালত যে আদৌ তদন্ত করতে কোনো সদর্থক মানসিকতা রাজ্যে রয়েছে কিনা। দেখো সুব্রতা, আদালতের কোনো মন্তব্য নিয়ে আমি এখানে কোনো কথা বলবো না, কারণ এটা বিচারাধীন বিষয়। আর আদালতকে নিয়ে আমি কোনো প্রশ্ন করতে চাই না, কিন্তু আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে শাহজাহান তো কোনো খুনি ডাকাত গুন্ডামস্তান নয়। তাকে জেরা করতে গিয়ে ইডি জনরোষের মুখে পড়ে, সেটা নিয়ে বিভিন্ন কেস হয়েছে পুলিশের কাছে, ইডির কাছে, হ্যান ত্যান। ইডির কি ক্রেডিবিলিটি আছে? ইডি তো এখন বিজেপির দালালি করতে করতে তাদের ক্রেডিবিলিটিটাকে শূন্য কেন -10-এ পৌঁছে দিয়েছে। আর আমার কথা হচ্ছে শুধু কলকাতা পুলিশের উপরে কেন প্রশ্ন উঠছে? নতুন নিয়ম অনুযায়ী সেই এরিয়াটা তো বিএসএফ এর অধীনে পড়ছে, তাহলে বিএসএফ কি করছে? ইডি কি করছে? কেন্দ্রীয় সংস্থা যারা তো হুলিয়া জারি করেছে তারা কি করছে? শুধু রাজ্য পুলিশ খেললে তো হবে না। যদিও ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট, পুলিশ খুঁজছে, পুলিশ তদন্ত করছে, যখন তাকে পাওয়া যাবে জনসমক্ষে সেটা চলে আসবে। আজকে তাকে পাওয়া যাচ্ছে না। যে দুটো প্রশ্ন, এক হচ্ছে এটা কলকাতা পুলিশ নয়, এটা হচ্ছে জেলা রাজ্য পুলিশের মধ্যে পড়ে। আর দুই হচ্ছে তুমি এখনো পর্যন্ত এই বক্তব্যে অনড় রয়েছে যে আসলে সেটা ছিল স্বতঃস্ফূর্ত জনরোষ। মানে ইডির যেটা অভিযোগ যে একেবারে বাড়ির ভেতর থেকে বসে উস্কানি দিয়েছেন এবং 800 থেকে 1000 জন লোক সংগঠিত করে ইডির ওপর পরিকল্পনা মাফিক হামলা চালিয়েছেন শেখ শাহজাহান, তুমি সেটা বিশ্বাস করছো না? এমনকি কোর্ট যখন বলছে যে 1000 জনের মধ্যে, গতকাল বলছে, আজকে তো বেড়ে ওটা 7 জন হয়েছে, গতকাল 4 জন ছিল, 1000 জনের মধ্যে মাত্র 4 জন ধরতে পেরেছেন, তাই তো? দেখুন, তারপরেও তোমার মনে হচ্ছে না স্বতঃস্ফূর্ত জনরোষ? আমি আবারও বলছি সুব্রতা, আমি আবারও বলছি যে ইডির কথার আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। তাদের অফিসাররা বিভিন্ন রাজ্যে ঘুষ খেতে গিয়ে ধরা পড়ে, তদন্ত করতে গিয়ে গার্লস হোস্টেলের লিস্ট ডাউনলোড করে, এদের কথা শুনে লাভ নেই। আর বিজেপির নেতারা, যা শুভেন্দু অধিকারী থেকে শান্তনু ঠাকুর অবধি, যারা বলছে, কেউ বলছেন মায়ানমারে গেছে, কেউ বলছেন এখানে আছে, কেউ বলছে ওখানে আছে, এই গাঁজাখোর বিজেপিকে আগে বলবো তাদের এই যে যাদের বাড়ির থেকে গাঁজা পাওয়া তাদের 50,000 তাদের ধরুন, বিলকিস বানো রেপিস্টদের ধরুন, আর নরেন্দ্র মোদীর ভাই মেহুল চোকসিকে আগে ডেকে পাঠান। ইডির কথার কোনো গুরুত্ব না থাকতে পারে রিজু দত্তের
কাছে তাতে কোনো প্রশ্ন নেই। এখন যার কথা ঋজু দত্ত এবং ঋজু দত্তরা বেদবাক্য বলে মনে করে, আমি বলছি সেই শেখ শাহজাহান তিনি আদালতে আবেদন করছেন, ওকালতনামায় সই করছেন, আজকে ইডি পর্যন্ত আদালতে বলছে যে আইনজীবী যোগাযোগ রাখছে কিন্তু পুলিশ ধরতে পারছে না। আমি এখানে সজল ঘোষের কাছে আসবো। আপনারা তো রোজ গিয়ে জিজ্ঞেস করেন তার বাড়িতে কোথায়, ঘরে আছো কিনা, তাহলে আগে তো বীরাপ্পানকে খুঁজতে মিডিয়া চলে যেত জঙ্গলে, আপনারাও একটু সহযোগিতা করুন না, আপনারাও খুঁজুন না। আমি বলছি তার মানে আমি বলছি সাধারণ মানুষের করের টাকায় তাহলে পুলিশকে রাখার কোনো দরকার নেই। তাহলে সাধারণ মানুষের করের টাকায় কেন্দ্রীয় সংস্থা বিএসএফ তুলে দিন, এবিপি আনন্দ বা মিডিয়া করবে, তাহলে পুলিশকে রাখা কেন? সজল ঘোষের কাছে আমি এইখানে আসবো। আমি বলছি সবটা কি মিডিয়ার দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে নাকি? পুলিশ তাহলে যে পুলিশের উপর এত গর্ব করে রিজুরা, সেই পুলিশ করছে নাকি? আবার কোর্ট এই প্রশ্ন তুলেছে। কিন্তু আমি সজল ঘোষের কাছে এইখানে আসতে চাইবো যে সজলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে কোর্টে দাঁড়িয়ে ইডি বলছে যে এই রাজ্য পুলিশের উপর তদন্তে কোনো আস্থা নেই, সিবিআই এর হাতে তদন্ত হ্যান্ড ওভার করে দেওয়া হোক। এমনিতে একগুচ্ছ এই সিবিআই তদন্ত এই মুহূর্তে চলছে, আর একটা যদি সিবিআই তদন্ত ইডি চায়, তার মানে আর একবার বলছি যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বড় সড়ো প্রশ্ন উঠে যাবে। না না, আইন শৃঙ্খলা যে আর নেই সেটা আমরা সবাই জানি, অর্থাৎ তাকে নিয়ে প্রশ্ন করারও কোনো প্রয়োজন নেই। মিডিয়াকে দায়িত্ব দিয়েছে, মিডিয়া খুঁজুক। মিডিয়ার দায়িত্ব নেই কি? হ্যাঁ, মিডিয়ার দায়িত্ব আছে। মিডিয়ার এটাই দায়িত্ব যে কাউকে খোঁজা নয়, মিডিয়ার দায়িত্ব যেটা ঘটছে সেটা মানুষের সামনে তুলে ধরা, সেটা কারোর ভালো লাগুক বা না লাগুক। বলছে আদালতের মন্তব্য নিয়ে কোনো মন্তব্য করব না, শুধু বিচারপতিদের আমি অরণ্যদেব বলবো। আদালতের মন্তব্য নিয়ে আমি কোনো মন্তব্য করব না, শুধু বিচারপতির বাড়ির সামনে গিয়ে পোস্টার মেরে আসবো। এ তো ভালোই ক্যারেক্টার। বলছে ইডির ক্রেডেন্সিয়াল কি আছে, ওটা বিএসএফ এর এরিয়া। আমি যে এরা কি মানুষ, এরা লেখাপড়া করা ছেলে দেখে তো মনে হয় ল অ্যান্ড অর্ডার সামলানো বিএসএফ এর দায়িত্ব। তাহলে বলে দিক, আমরা যখন 356 বলি তখন তো সামরিক বাহিনীর কথাই হয় যে পুলিশ তুলে দিয়ে বিএসএফ থাকবে, মিলিটারি থাকবে, প্যারামিলিটারি থাকবে। তাহলে কি ওরা সেটাই চাইছে আজকে? সেটা আমাদের কাছে আর বড় প্রশ্ন। বলছে ইডির এক অফিসার তিনি ঘুষ খেতে গিয়ে ধরা পড়েছেন। প্রশ্ন অনেক আছে যে ভাই ঘুষ খেতে গিয়ে ধরা পড়েছে, ধরেছে ডাকে, ধরেছে তোমার রাজ্য পুলিশ ধরেনি, ধরেছে সেটাও কোনো কেন্দ্রীয় পুলিশ। প্রশ্ন করি, যার নামে মামলা চলছে, যিনি সারদার কেসে অন্যতম অভিযুক্ত, তাকে আপনারা ডিজি করেছেন আর বলছেন ইডির অফিসার ঘুষ নিয়েছে। আমি বলছি নীরব মোদীকে ডাকুন। আরে নীরব মোদীরা কত টাকা পাচার করেছে? একা বালু তার বাবা ঠাকুর দাদা। প্রসঙ্গ এখানে তুললেন সজল দা, আমি এইখানে দেখাতে চাইবো যে ডিজি, বর্তমানে যিনি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তার প্রসঙ্গ উত্থাপন করে শেখ শাহজাহানের প্রসঙ্গে বলতে গিয়ে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় তিনি বলছেন এই রাজীব কুমার একটা সময় আদালতে আসতেন না, আইনজীবীরা আসতেন, এখন তিনি তো পুলিশ প্রধান। শেখ শাহজাহান এখন আসছেন না, হয়তো এমনটা হতে পারে তিনি পুলিশ মন্ত্রী হয়ে যাবেন। কি বলেছেন অশোক গঙ্গোপাধ্যায়, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি? দেখুন। সেন্ট্রাল ফোর্স আক্রান্ত হচ্ছে একই কারণে, কারণ তারা এই যে দুর্নীতি পরায়ণ যে সরকার, তাদের বিরুদ্ধে অভিযান করছে। কারণ একটাই, আদালত তো বিস্ময় প্রকাশ করেছে, উষ্মা প্রকাশ করেছে, এতদিন ধরে ধরা যাচ্ছে না কেন আমি তো বুঝতে পারছি না। এরকম তো হয়, আগেও তো রাজীব কুমার আদালতে আসতেন না, তার আইনজীবী আসতেন তার আগাম জামিনের জন্য। এখন তিনি তো রাজ্যের পুলিশ প্রধান। এখন শেখ শাহজাহান আবার হয়তো দেখবেন পুলিশ মন্ত্রী হয়ে যাবেন। যাদের অ্যারেস্টেড হচ্ছেন, আমি যা পড়ছি খবরের কাগজে বা আপনাদের বৈদ্যুতিন মাধ্যমের যা খবর প্রকাশিত হচ্ছে, তারা কেউই নয়, তারা আশেপাশের লোক। দে আর অন দ্য ফ্রিঞ্জেস, তারা দে আর নট রিয়েলি ইনভলভ। যারা ইনভলভ তাদেরকে ধরছে না, এটা লোক দেখানো অ্যারেস্ট। নিঃসন্দেহে কৌস্তব মানে একেবারে অবসরপ্রাপ্ত বিচারপতির কথায় তীব্র শ্লেষ ঝরে পড়েছে। কিন্তু কোথাও কি তোমার মনে হচ্ছে যে এই শেখ শাহজাহানের ধরা পড়াটা শেখ শাহজাহানের মর্জির উপর নির্ভর করছে? কারণ পুলিশ পারে না, এটা আমরা বিশ্বাস করতে চাই না। ঠিকই তো কোনোভাবেই ওর মর্জির উপর ডিপেন্ড করছে না। আমি বলবো ম্যাজিশিয়ান পিসি সরকারও এত ম্যাজিক জানে না আমাদের রাজ্যের পিসি সরকার যে ম্যাজিক জানে। পিসি তো লুকিয়ে রেখেছে, ওই রাজীব কুমাররাই তো লুকিয়ে রেখেছে ওকে। এখন কেস সাজানো চলছে যাতে ও ইডি যাতে ফেস না করতে পারে। 25,000 কেস দিয়ে দেওয়া হবে ওকে, তারপর কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ হেফাজতে নিয়ে নেবে। এর মধ্যে তো আমি শুনছিলাম রিজু একদিন বলেছে, টিভিতে এসেই তো বলেছে যে কোনো না কোনো দিন নিশ্চয়ই ও ধরা পড়বে। ওরা জানে যে ধরা পড়বে এবং কলকাতা পুলিশই ওকে, রাজ্য পুলিশই ওকে ধরবে এবং ইডি হেফাজতে যাতে ও না পৌঁছায় তার ব্যবস্থা হচ্ছে করা হবে। আমি অদ্ভুত কথা, তৃণমূলের মুখপাত্র এখানে বললো যে এবিপি আনন্দকে নাকি দায়িত্ব নিয়ে খুঁজে বের করতে হবে বা মিডিয়াকে। ওই যে মুখ্যমন্ত্রীকে বলুন না, আপনি তো মুখপাত্র, ছেড়ে দিতে এবিপি আনন্দকে পুলিশ মন্ত্রী করে দিন,
যদি অপশন থাকে তাহলে এবিপি আনন্দ ভোটে দাঁড়াবে, মিডিয়া ভোটে দাঁড়াবে। কি বলছেন? আমি বলছি কি অবান্তর কথা। তৃণমূল বলিনি, আমি শেষ করিনি, আপনার মাঝে আমি বলিনি, মাঝে ডিস্টার্ব করবেন না। আমার কথা হচ্ছে কি অবস্থা চলছে আমাদের রাজ্যে, এটা হতে পারে নাকি কোনোদিন? আবার ইডি সিবিআইকে দেখুন এসে শুধু প্রেস বিবৃতি জারি করছে। যে সিআরপিএফ, যে কেন্দ্রীয় বাহিনী জঙ্গিদের সাথে লড়ে, এই সামান্য ফুটো মস্তান, হাত কাটা নুলো, কান কাটা ভুলো, আলমারি খোকন, পেটোয়া মদন, এই ফুটো মস্তানরা এমপি এমএলএ কাউন্সিলর হয়ে গেছে। তাই জন্য রাজ্যটার আজকে এই অবস্থায় নামিয়েছে। দুনিয়ার অ্যান্টি সোশ্যালরা তৃণমূল কংগ্রেসের নেতা, সেই কারণে এই অবস্থা। না না, আমি প্রথমে সজলদাকে দিয়ে শুরু করি, তারপর বামফ্রন্টে আসবো। সজলদা বললেন যে সারদা অভিযুক্তকে এখন ডিজি করা হয়েছে। আরে সারদা অভিযুক্ত, সিবিআই এফআইআর মেনশন তো এখন তোমার মালিক শুভেন্দু অধিকারী, যাকে টিভির পর্দায় বিজেপি আপলোড করে। আমি বলি তোমার মধ্যে ডিবেটটা নষ্ট করো না, তোমার সময় তুমি বলো অবশ্যই। সেই শুভেন্দু অধিকারী যাকে বিজেপি প্রকাশ করেছিল কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছে, এখন সজলদার মালিক। তুমি মনে করো যে পুলিশ ধরতে পারছে না? না না, শেখ শাহজাহানকে পুলিশ ধরতে পারছে না বলে তুমি মনে করো? তাই তো বলছে। তাহলে তপন শুকুর, বাবু মাস্টার, সুশান্ত ঘোষ, এরা কারা? এবং শেখ শাহজাহান চালিয়েছে। আর এবিপিকে আমি বলিনি দায়িত্ব নিতে, আমি বলছি এবিপির সাথে এত মাথাব্যথা যখন জিজ্ঞেস করে আপনি বাড়িতে আছেন, তাহলে এবিপি তো দেখাতে পারে সাথে মমতা তুলনা করছো। আর তো খোদা বক্সের সাথে আমি বলছি যখন এইটা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মাথা ব্যথার কারণ হওয়া উচিত। কারণ কেন্দ্রীয় এজেন্সি একটা ঘটনা তদন্তে এসে যদি আক্রান্ত হয় এবং এই ধরনের অভিযোগ ওঠে, সাংবাদিক, এবিপি আনন্দ সাংবাদিক, চিত্র সাংবাদিক, গাড়ির চালক আক্রান্ত হচ্ছেন, ইডি আধিকারিকেরা রক্তাক্ত হচ্ছেন, সিআরপিএফ আক্রান্ত হচ্ছে, এই রকম একটা জায়গায় যখন অভিযোগ ওঠে শেখ শাহজাহান ঘরে বসে নাকি পুরোটার ব্লুপ্রিন্ট রচনা করেছে, ফোন করে 800 থেকে 1000 জন জড়ো করে এই হামলা চালিয়েছে, তারপরেও শেখ শাহজাহান যদি ধরা না পড়ে, এটা শুধু এবিপি আনন্দ কেন, শুভবুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষের উদ্বেগ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এবং সেই কারণে আদালত নিজে উদ্বিগ্ন হচ্ছে এবং প্রশ্ন করছে। গতকালও বলেছে আদালত, শেখ শাহজাহানকে গ্রেফতার করুন। এখন প্রশ্ন হচ্ছে গ্রেফতার করা হবে কবে? আপনাদের স্মরণে থাকবে যে শেখ শাহজাহানের নাম প্রথম সামনে এসেছিল এই রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের একটা লেখা চিঠি, সেখান থেকে ইডি সূত্রেই দাবি করা হয়েছে। কিন্তু আমি এখানে শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসতে চাইবো। আজকে যখন কোর্ট জিজ্ঞাসা করছে যে আপনারা আবার সন্দেশখালীর ওখানে যাচ্ছেন না কেন, তখন ইডি উত্তর দিচ্ছে যে তথ্য প্রমাণ সব নষ্ট হয়ে গিয়েছে, কিছুই আর বাকি নেই। এবং ইডি বলছে যে মূল অভিযুক্তকে পুলিশ একেবারে ঠান্ডা ঘরে রাখার ব্যবস্থা করে দিয়েছে। আমি বলছি এইরকম যদি পরিস্থিতি হয়, মূল অভিযুক্তকে ইডির দাবি অনুযায়ী পুলিশ প্রোটেকশন দিচ্ছে, ইডির দাবি অনুযায়ী সমস্ত রকম তথ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে, এই তদন্তের পরিণতি কি? অপরাধ যত বড়ই হোক না কেন, অপরাধীরা যদি শাসক দলের ঘনিষ্ঠ হয়, তাহলে পুলিশি নিষ্ক্রিয়তাটা একটা বড় আকার ধারণ করছে। রাজ্য সরকার আদালতে তার অবস্থান পরিবর্তন করছে প্রথম দিন থেকে। প্রথম দিন বলেছিলেন যে রাত্রেবেলা পুলিশ যায়নি, আজকে বললেন যে 11:58 কি 12টার সময় পুলিশ গেছিল। তা পুলিশ গেছিল বলেই সঙ্গে সঙ্গে মহামান্য বিচারপতি বলেছেন যে সেদিনে সিল করলেন না কেন? তাহলে কি শাহজাহান ওইখানেই ছিল? শাহজাহান তার মোবাইল টাওয়ারে দেখা যাচ্ছে উনি ওখানে আছেন, 2000 লোক জড়ো করছেন এবং 2-3 মিনিটের মধ্যে নাকি 28 বার ফোন করেছে, 28 বার ফোন করেছেন, সেখানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যি তো নয়। ডিজিপি বলছেন যে আইন মাপক যারা যারা আইন ভেঙেছেন তাদের ধরবেন। কোথায়? 307 অ্যাটেম্প্ট টু মার্ডার, এমনকি প্রত্যেকটা মিডিয়া এবিপি সহ মার খেয়েছেন, কাউকে ধরেননি। আর একটা কথা, যে 7 জনকে ধরা হয়েছে 2000 জনের মধ্যে, মিডিয়া প্রত্যেকটা সময় দেখিয়ে দিয়েছে কে কে ছিল, তাদের কাউকে ধরা হয়নি। সেই 7 জনকে পুলিশ আদালতে জেসি চাইলো, কেন পিসি চাইলো না? কেন পুলিশ কাস্টডি চাইলো না? তাহলে কেন মারছেন, কে মারছেন, তাহলে সেইগুলো বেরিয়ে যেত বলে? আসলে মানুষ বলছে, সাধারণ মানুষ বলছে যে পিসি চাইলে তবে পিসি হবে, পিসি না চাইলে পিসি হবে না, পুলিশ কাস্টডি হবে না। আরেকটা জিনিস দেখতে হবে, আদালত বারবার বলে দিচ্ছেন যে পুলিশ কেন ধরবে না, কিসের জন্য ধরবে না? শাহজাহান কে? শাহজাহান কিসের জন্যে? দেখুন, প্রশ্ন শুধু একটা দুর্নীতির নয়, সেটা রেশন দুর্নীতি হতে পারে, সেটা স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি হতে পারে, সেটা পুরসভায় নিয়োগ দুর্নীতি হতে পারে। এই একাধিক দুর্নীতির প্রশ্নে আজকে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব অর্ধেন্দু সেন একটা স্পষ্ট বিভাজন রেখা টানছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরতিতে যেতে যেতে কি বলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব দেখাবো। আমার তো সবসময় মনে হয় যে সেই
সেই যুগটাই ভালো ছিল। সেটা সাধারণ মানুষ বুঝতে পারবে তফাৎটা, না বোঝার কিছু নেই। ইটস ভেরি ভেরি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। প্রথম যে তফাৎ সেটা হচ্ছে দুর্নীতি। হ্যাঁ, এতটা দুর্নীতি রাজ্য আগে কোনোদিন দেখেছে বলে মনে হয়। এবং বাকি সব যেগুলো হচ্ছে, suffering of the teachers, suffering of the municipal workers, other workers, হচ্ছে এই দুর্নীতির ফল আউট হিসেবে। মন্ত্রীর লেভেলে যখন দুর্নীতি হয় সেটা চেক করা, সামাল দেওয়া অলওয়েজ ডিফিকাল্ট ফর দি অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু সহজ কাজ না এবং সময় সাপেক্ষ কাজ। সেই জন্য আমরা এতদিন খুব আনন্দে ছিলাম যে আমাদের রাজ্যের অন্তত টপ লেভেল অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন তারা দুর্নীতি মুক্ত। তো সেই কথা বলার তো আর সুযোগ আমাদের নেই। অনেক কিছুই ডিপেন্ড করে লিডারশিপের উপর। লিডারশিপ ঠিক না থাকলেই এই সমস্যাগুলো বাধা চড়াবে। মানে আপনি যখন কাজ করেছেন তখন কি অ্যাডভান্টেজ ছিল যেটা এই দুর্নীতি এই যে আপার লেভেলে করেনি, গ্রাস করে? অ্যাডভান্টেজ ছিল ধরুন বুদ্ধবাবু, হি ওয়াজ অ্যান অ্যাডভান্টেজ। তিনি এক্সাম্পল সেট করতে পেরেছিলেন, দৃষ্টান্ত রাখতে পেরেছিলেন যে দুর্নীতি ছাড়া কি করে চালানো যায়। সেটা উনি সফল হয়েছিলেন সেই দৃষ্টান্ত রাখতে। বর্তমানে মুখ্যমন্ত্রী আনফর্চুনেটলি সেই দৃষ্টান্ত রাখছেন না, রাখার চেষ্টাই করছেন না। তিনি শুধু রাজ্যের প্রাক্তন আমলা নয়, তিনি রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব। আমি বলছি রিজু, অত্যন্ত খেদের জায়গা থেকে অর্ধেন্দু সেন বলছেন যে একটা জায়গা নিশ্চিন্ত ছিলাম যে প্রশাসনের শীর্ষস্তর সবসময় দুর্নীতিমুক্ত থাকে। এইটা তখন হয়, মানে দুর্নীতি মাথাচাড়া তখন দেয় যখন লিডারশিপ ঠিক মতো না থাকে। আর লিডারশিপের প্রশ্নে কিন্তু একটা স্পষ্ট বিভাজন রেখা টানছেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। 34 বছরের বাম সরকারের কথা তোমরা বারে বারে সমালোচনার প্রশ্নে বলো, সেইখানে কিন্তু দুর্নীতিমুক্ত প্রশাসন কিভাবে চালানো যায় তার দৃষ্টান্ত বুদ্ধদেব ভট্টাচার্য রেখেছেন বলে অর্ধেন্দু সেন বলছেন। দেখুন, একটা কথা আমি বলি, আমি বামফ্রন্টের সবচেয়ে বড় বিরোধী হতে পারি, কিন্তু বুদ্ধবাবু ডিসঅনেস্ট এটা আমি বলতে পারবো না। মিথ্যে কথা ফালতু কথা বলে তো লাভ নেই। বুদ্ধবাবু অনেস্ট মানুষ ছিলেন, তাই হয়তো তিনি সেই জন্যই বলেছিলেন যে আমি এই চোরেদের মন্ত্রিসভায় থাকবো না। এবার প্রবলেমটা হচ্ছে অবসরপ্রাপ্ত বিচারপতিরা বলছেন রাজনৈতিক কথা। অবসরপ্রাপ্ত ছেড়ে দিন, যারা এখন এক্সিস্টিং বিচারপতি, আমি আর নাম নিচ্ছি না, বড় বড় বিচারপতি, তারা এখন রাস্তায় দাঁড়িয়ে বড় বড় মিডিয়া হাউসের সামনে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন। আপনি দেখুন শীর্ষেন্দ্র দার মতো বিশিষ্ট আইনজীবী এই প্যানেলে আছেন, তার মুখেও পিসি ভাইপো তরজা। তো আইন ব্যবস্থা, নীতি নৈতিকতা যদি এই জায়গায় এসে দাঁড়ায়, তাহলে তো তৃণমূলকে তার প্রতিহার করতেই হবে। তৃণমূল তো একটা রাজনৈতিক দল, তারা তো রাজনীতি করতে এসছে, মানুষকে নিয়ে রাজনীতি করতে এসছে। আমরা তো করবোই, আমরা উন্নয়নের রাজনীতি করব। উকিল, অবসরপ্রাপ্ত বিচারপতি, কারেন্ট বিচারপতিরা কি বলবে আমাদের যায়। আমি আসবো সজলদা, আমি বলবো বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে মমতা ব্যানার্জির তুলনা করবেন না। খোদা বক্সের সাথে মিটার বক্সের কোনোদিন তুলনা হয় না। আর বুদ্ধদেব ভট্টাচার্য যে কথা কোনোদিন বলেনি যে এখানে মিথ্যে রটনা হয়, এ ধরনের কথা কোনোদিন বলেননি। আর দ্বিতীয় কথা, আবার মাঝখানে কথা বলছো কেন ভাই? কি গা চুলকয়? সত্যি কথা বললে খারাপ লাগে? চুলকয় গা চুলকয় বলেছিলেন, এটা বলেই তো দাও আমাকে। তো তাহলে আমরা বলছি যে তৃণমূলের মুখপত্র যে কথাটা বলছেন, তৃণমূলের মুখপত্ররা এই কথা বলছেন, আসলে দোকান কাটা না হলে এ ধরনের কথা বলা যায় না। তৃণমূলের নেতারা চুরি করেছে, বিচারপতিরা কি করছেন এটা ইম্পর্টেন্ট, নাকি তৃণমূলের নেতার ফ্ল্যাটের তলা থেকে 52 কোটি টাকা পাওয়া গেল সেটা ইম্পর্টেন্ট? আমি বলছি তো দোকান কাটা না হলে মিডিয়া এসে মুখ দেখানোর কথা না, এদের লুকিয়ে থাকার কথা। তাহলে বামফ্রন্টের কি উচিত? সুইসাইড করে নেওয়া? মানে কি বল সজল ঘোষ, মানে বাংলার মানুষ যে 34 বছর সিবিআই ইডি কোনো সাহস করেনি বুদ্ধদেব ভট্টাচার্যকে চিঠি দিতে। সিবিআই ইডি কোনো সজল আপনি বসুকে চিঠি পাঠাতে লজ্জা হওয়া উচিত। আচ্ছা, লজ্জা হওয়া উচিত। একেবারে দুর্নীতির প্রশ্নে কিন্তু দুটো সরকারের মধ্যে পার্থক্য করছেন। প্লিজ হ্যাঁ সজল, আমি বলছি এক মিনিট প্লিজ। সজল ঘোষ, অর্ধেন্দু বাবু প্রশংসা করলেন বুদ্ধবাবুর, এটা সত্যি বুদ্ধবাবু ব্যর্থ হতে পারেন, কিন্তু বুদ্ধবাবু বা তার সময় যারা ছিলেন তারা এত দুর্নীতিগ্রস্ত ছিলেন না। আমি একজন মনে প্রাণে বাম বিরোধী,
বললেন দৃষ্টান্ত স্থাপন করেছেন। আরে দৃষ্টান্ত সব দিকেই হয়। নীরও দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, ভারত রোমকে আগুন জ্বালিয়ে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিটার বাজাতে। মুখ্যমন্ত্রীও প্রায় সেই রকম করছেন পশ্চিমবঙ্গের সঙ্গে, সেটাও একটা দৃষ্টান্ত স্থাপন। আচ্ছা, প্রাক্তনরা যদি বিরুদ্ধে বলে খুব গা জ্বালা করে, আর প্রাক্তনদের নিয়ে যদি মন্ত্রী করা হয়, যে মনীষ গুপ্তর বিরুদ্ধে আমরা অভিযোগ করতাম 21শে জুলাই গুলি চালানোর নায়ক, খুঁজে খুঁজে তাকেই নিয়েছে। রতনে রতন চিনবে, আর বাকি জানোয়াররা যেগুলো চেনার সেগুলো চিনেছে সঠিক জিনিস। দেখুন, এগুলো কোনো কথা নয়। বিরোধ এই যারা প্রাক্তন তারা বলছে না, বাংলার সমস্ত মানুষ বলছে। আপনাদের বুঝতে হবে, যদি মানুষের ভোটে আসতেন তাহলে বুঝতেন যে মানুষ উল্টো কথা বলছে। কে আইনজীবী বলছে, কে বিচারক বলছে, এগুলো কোনো কথা নয়। মানুষ বলছে বাংলায় আপনাদের পক্ষে আর কেউ নেই, সেটা আপনাদের বুঝতে হবে। মানে তৃণমূলের নেতার নাম বলুন একটা, যে মাল কামানো ছাড়া তৃণমূল কংগ্রেস করেন, নাম বলুন একটা। মানুষের ভোটে কাটমানি খাওয়া ছাড়া তৃণমূল কংগ্রেস করেন, নাম বলুন। তো সজলদা বলছে মানুষের ভোটে আসেনি, এটা কি কথা? 5 বছরে বিধায়কের কিন্তু আমি বলছি, কিন্তু সেই দুর্নীতিতে যখন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বা দৈনন্দিন জীবনযাপনে যখন প্রভাব পড়ে, সেই দুর্নীতির বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত। আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো সেই দুর্নীতির প্রশ্ন আবার কার্যত খুঁচিয়ে তুলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটা কেন্দ্রীয় প্রকল্প, সেটা নাকি রাজ্যে লাগু করতে দেওয়া হচ্ছে না। তিনি উজ্জ্বলা গ্যাসের প্রকল্প, উজ্জ্বলা প্রকল্পের যে গ্যাস, সেটা নাকি এই রাজ্যে নিতে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষকে। মানুষের কথা কিছুক্ষণ আগে হচ্ছিল, তারা নাকি বঞ্চিত হচ্ছেন, রাজ্য বাধা দিচ্ছে বলে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনের অপব্যবহার করে এই রাজ্যে বন্ধ করে দিতে চাইছেন উজ্জ্বলা যোজনা প্রকল্প, এই অভিযোগ করেছেন। একেবারে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তথ্য সম্বলিত নথি তুলে ধরে। কি বলছেন বিরোধী দলনেতা এবং কি বলছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, পাল্টা বক্তব্য হিসাবে রাখবো পরপর। আমরা আয়ুষ্মান ভারত পাই না, 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সার চিকিৎসা গোটা ভারতের মানুষ পাচ্ছে। 12 কোটি পরিবার, 60 কোটি কার্ড দিয়েছে দেশের সরকার। 5 কোটি লোক এখনো পর্যন্ত 5 লক্ষ টাকা পর্যন্ত দুরারোগ্য ব্যাধিতে পেয়েছে। এই যে খরা, বন্যা, ঝড়, ঘূর্ণিঝড় ইত্যাদিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে বাংলা বঞ্চিত। আবার 75 লক্ষ যে উজালা নতুন কানেকশন প্রধানমন্ত্রী দিয়েছেন, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে চালু নেই। ডিএমরা আমাদেরকে মুখে বলেছে, 5 জন ডিএম আমাকে বলেছে ফেস টাইমে ফোন করে, যে চিফ সেক্রেটারি বলে দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ পশ্চিমবঙ্গে উজালার কানেকশন দিতে না। আরে এটা করছেন কেন? তৃণমূলের লোকরাও তো পায়। তাহলে 75 লক্ষ, গোটা ভারতবর্ষে 43 লক্ষ অলরেডি এক্সস্ট। আমরা পশ্চিমবঙ্গে পাবো না কেন বিনা পয়সায় গ্যাসের কানেকশন? 300 টাকা যদি তার সাশ্রয় হয়, একটা গরিব কৃষক দরিদ্র পরিবারে 300 টাকার মূল্য অনেক। আপনার লক্ষ্মী ভাণ্ডারের থেকেও অনেক বেশি বেনিফিট পায় এটাতে। তা আপনি পশ্চিমবঙ্গে ডিএমদেরকে বলে রেখেছেন কেন? এই যে সংকীর্ণ নিম্ন রাজনীতি, এই রকম মুখ্যমন্ত্রী আপনি কোথাও পাবেন না। ভিত্তিহীন, আসলে ওদের আত্মঘাতী প্রকল্প এগুলো। এই যে উজালা, একবার একজনকে দিয়ে দিলেন, তারপরে ওই দাম দিয়ে সেই গ্যাসটা কিভাবে কিনবেন সাধারণ মানুষ? ফলে এরকম বহু রাজ্যে বহু ঘটনা ঘটেছে যে দেখা গেছে প্রথমবার নয় একবার হয়ে গেছে, তারপরে আর উজালার গ্যাসের টাকা নেই, ফলে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই যে আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত বড় বড় কথা বলছে, আয়ুষ্মান ভারত কারা কারা পাবে না সেই কন্ডিশনগুলো একটু বড় করে ওদের প্রচার করতে বলুন না। বাড়িতে স্মার্টফোন থাকলে আয়ুষ্মান ভারত পাবে না, বাড়িতে 2 হুইলার থাকলে আয়ুষ্মান ভারত পাবে না। অর্থাৎ আমাদের সাধারণ মানুষের মধ্যে এমন অনেক কিছু জিনিস চলে আসছে যেগুলি আয়ুষ্মান ভারত পাওয়া যাবে না। সেখানে মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী সকলে পেতে পারে, তো ফলে মানুষ আয়ুষ্মান ভারতে আদৌ আগ্রহ দেখাচ্ছেন না। কিন্তু মারাত্মক অভিযোগ করছেন বিরোধী দলনেতা ব্রিজু। একেবারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের যে এই উজ্জ্বলা প্রকল্পের সুবিধা যেন সাধারণ মানুষ না পান।
সুব্রতা, তুমি দুদিন আগে দেখোনি একটা ছবি, আমিও তোমার চ্যানেলে তোমার সাথেই মনে হয় কালকে বা পরশুদিন দেখাচ্ছিলাম, শুভেন্দু অধিকারী বেস্ট ফ্রেন্ডের নাই নিমাই রায় 41 কেজি গাঁজা পাওয়া গেছে। তো এই গাঁজাখোর বিজেপির গাঁজাখোর শুভেন্দু অধিকারীর কথার কি দাম আছে? আজকে যে স্বাস্থ্যসাথী নিয়ে আয়ুষ্মান ভারত দিয়ে শুভেন্দু অধিকারী বলছেন, সেই স্বাস্থ্যসাথীর কার্ড দিলীপ ঘোষের পরিবার লাইন দিয়ে নিয়েছে, এবিপি আনন্দ দেখিয়েছিল। এইসব উজালা ফুজালা ঢপের কথা আগে ছাড়া ভারতবর্ষে কার সরকার চলছে? বিজেপি। 1200 টাকা কেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে? সরকারি প্রকল্প। আমি আবার বলি, আপনারা সবাই করাবেন সমস্ত রকম সরকারি প্রকল্প, এটাই তো হওয়া উচিত। কোনো কারোর বাবার টাকা নয়, ব্যানার্জিরও বাবার টাকা নয়, মোদিদেরও বাবার টাকা নয়, এটা জনগণের টাকা। আমি প্রশ্ন করি, এরা কিছুই নিতে চায় না। এরা কেন্দ্রীয় প্রকল্প উজালা নেবে না, আয়ুষ্মান ভারত নেবে না, প্রধানমন্ত্রী ফসল যোজনা নেবে না, কিছুই নেবে না। ভাই টিকাটাও তো না নিলে পারতিস, ভ্যাকসিনটাও না নিলে পারতেন, আজকে অন্তত রিজুর চিৎকার শুনতে হতো না। ভ্যাকসিনটা কিন্তু সবাই মুখ বুঝে নিয়ে নিয়েছে, ভ্যাকসিনের সময় কোনো কথা বলেনি। আমি প্রশ্ন করি যে রিজু বলছে যে এই যে গাঁজাখোর শুভেন্দু, আচ্ছা তাহলে সারদাখোর, হ্যাঁ যে কুণাল ঘোষ, তার চিৎকার শুনতে হবে। আচ্ছা আমি একটা কথা বলি, সারদাখোর মমতা, তার চিৎকার শুনতে হবে, তাকে শুনতে হবে। মাতাল বললেন তাকে শুনতে হবে, সরকারি প্রকল্প নরেন্দ্র মোদি দিয়েছে, সেই কথা বলো। কত বড় মিথ্যে কথা এবিপি পর্দায়, এবিপি পর্দায় এত বড় মিথ্যে কথা কেন বললে তুমি? ভ্যাকসিন সরকারি প্রকল্প ছিল, ভ্যাকসিন নরেন্দ্র মোদি দিয়েছে। আরে ভাই দাঁড়াও না, তুমি তো বললে এই কার প্রকল্প? ভ্যাকসিন কার প্রকল্প? মানে সরকার, কেন্দ্রীয় সরকার প্রকল্প ছিল, কার প্রকল্প? কেন্দ্রীয় সরকারের দেওয়া তো, কেন্দ্রীয় সরকার দিয়েছে ভ্যাকসিন, মানুষ টাকা দিয়ে ভ্যাকসিন লাগিয়েছে। তুমি টাকা দিয়ে, তুমি ভ্যাকসিন কার্ডটা বার করে দেখাও, নরেন্দ্র মোদি টাকা দিয়েছে ভ্যাকসিন। আরে দেশের 200 কোটি লোক, 220 কোটি ভ্যাকসিন ফ্রিতে দেওয়ার পর ওটা কি নরেন্দ্র মোদি দিয়েছে? আরে যদি না নিতে, হে ভগবান, এদেরকে কে বোঝাবে? এরা নরেন্দ্র মোদি চাটুই ভ্যাকসিন না নিয়ে খুব তিনবার বাচ্চারি হয়ে যাবে। আসলে টিভিতে এটাই চলতে থাকবে, সরকারি প্রকল্পে ভ্যাকসিন, মানুষ মারা যাচ্ছে, ভ্যাকসিন দেবে সরকার, এর সাথে মোদির কি ব্যাপার আছে? আবার এখানে যে স্বাস্থ্যের প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার, এ তৃণমূল বা বিজেপির পৈতৃক সম্পত্তি না, মানুষের করের টাকায় সরকারি প্রকল্প যে কোনো মানুষ নিতে পারে, এটা নিয়ে তরজার কি আছে? আসলে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় প্রকল্পের যারা টাকা চুরি করলো তাদের শাস্তি না দিয়ে সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে আসলে বিজেপি তৃণমূলের সুবিধা করে দিচ্ছে, পলিটিক্যাল ভেন্ডেটা বলার সুবিধা করে দিচ্ছে। শাস্তি দিচ্ছেন না কেন? একজন পঞ্চায়েতের সমিতির মেম্বারের নাম বলুন তো শাস্তি দিয়েছেন যারা 100 দিনের টাকা মেরেছে? একজন পঞ্চায়েতের প্রধানের নাম বলুন তো যাকে শাস্তি দিয়েছেন? একজন জেলা পরিষদের মেম্বারের নাম বলুন তৃণমূলের যারা টাকা মেরেছে তারা শাস্তি দিয়েছেন? আমি বলছি কৌস্তব অভিযোগ করছে যে বিজেপি তৃণমূলের সুবিধা করে দিচ্ছে, একটু আগে অভিযোগ করছিল তৃণমূল বিজেপির সুবিধা করে দিচ্ছে। কিন্তু একবার এই চিঠিটা দর্শকদের দেখাতে চাইবো, এই চিঠি তুলে ধরে আজকে সরাসরি মুখ্যমন্ত্রী কোনো সুবিধার প্রশ্ন নয়, একেবারে সংঘাতের রাস্তায় হেঁটেছেন কেন্দ্রের সঙ্গে। তিনি বলছেন এই রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে এই যে চিঠি পিডব্লিউকে দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে মেট্রো রেলের কাজের সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বরের স্কাইওয়াক নাকি ভাঙতে বলা হয়েছে। স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী যে রক্তবিন্দু থাকা পর্যন্ত এই মেট্রো, এই যে স্কাইওয়াক দক্ষিণেশ্বরে, সেখানে হাত দিতে দেবেন না মুখ্যমন্ত্রী। পরিষ্কার সংঘাতের রাস্তায় হাঁটার ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখাবো, দেখাতে দেখাতে বিরতি এবং আলোচনা অবশ্যই তা নিয়ে চলবে। ধর্মস্থান নিয়ে যারা বড় বড় কথা বলে, আমি দুর্গাপুজো করতে দিই না, আগে বলতো সরস্বতী পুজো করতে দিই না, আজ দুর্গাপুজো আজকে ইউনেস্কো হেরিটেজ। আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না। আমি অনেক কষ্ট করে 8টা থেকে 10টা মিটিং করে, এমনকি কোর্টে কেস পর্যন্ত হয়েছে, সেটা আমরা জিতেছিলাম। ওখানে অনেক হকার ছিল, অনেক সাধারণ মানুষ ছিলেন, তাদেরকে সবাইকে আমি বুঝিয়ে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে, তারপরে কিন্তু অনেক কষ্ট করে দক্ষিণেশ্বর মন্দিরের যানজট ক্লিয়ার করবার জন্য হাজার হাজার পুণ্যার্থী আসেন, লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন, আমি স্কাই ওয়াক করেছিলাম। এটা আমার হৃদয়ে একটা মণিমুক্তর মতো।
বলছে বেহালা আমরা করব তখনই যখন বডিগার্ড লাইন ভেঙে দেওয়া হবে। কেন আমি বডিগার্ড ভাঙবো? বডিগার্ড পুলিশের একটা হেরিটেজ, রেল তো গভর্নমেন্ট সেক্টর, আর ওটা তো ওদের কাজে লাগছে না। ওরা রেড রোডের পাশ দিয়ে জায়গা দিতেই পারে, ময়দানের পাশ দিয়ে, কি আপত্তি আছে? অনেক জায়গা পড়ে আছে, আমাকে বললো আমি জায়গা দেখিয়ে দেবো, সম্পূর্ণ সহযোগিতা আমাদের থেকে আছে, কিন্তু বডিগার্ডও ভাঙতে দেবো না। আমার বুকের ওপর দিয়ে আমাদের দীর্ঘদিনের যেগুলো মূল্যবান হেরিটেজ সেগুলোকে ভেঙে দেবার চেষ্টা করবে, এটা আমি করতে দেবো না। দক্ষিণেশ্বর আজকের নয়, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকে হাত দিলে বিবেকানন্দের কথা মনে করতে হবে, রামকৃষ্ণের কথা মনে করতে হবে, ভবতারিণী মার কথা মনে করতে হবে। দক্ষিণেশ্বর বেলুড়ের কোটি কোটি ভক্ত আছে, তাদের কথা মনে করতে হবে, কিছুতেই করতে দেবো। তা সত্ত্বেও এদের ঔদ্ধত্য দেখে আমি অবাক হয়ে যাই। হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে। কদিন বাদে বলবে কালীঘাটটা ভেঙে দাও, শুনবো না। ইডিকে মারলো। আপনি শুনলেন সজল দা, একেবারে রাম মন্দির উদ্বোধনের আগে সরাসরি কেন্দ্রের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। না, শুধু কেন্দ্রের উদ্দেশ্যে চ্যালেঞ্জ রাম মন্দির এটা নয়, আরও অনেক কিছু বলেছেন যেটা আপনারা এখানে দেখাননি। আপনারা যেটা দেখালেন সেটা স্কাইওয়াক আর বডিগার্ড লাইন ভাঙতে দেবেন না। আপনাকে প্রশ্ন করতে চাই, যদি গভর্নমেন্ট ফর ম্যানকাইন্ড হয়, ডেভেলপমেন্ট ফর ম্যানকাইন্ড হয়, আপনার স্কাইওয়াক নিশ্চয়ই ভালো জিনিস। স্কাইওয়াক কতজনের জন্য ইউজফুল আর মেট্রো কতজনকে সার্ভিস দেবে? এক, আর এমনভাবে বললেন যেন স্কাইওয়াকটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, আসলে তা নয়, একটা ছোট্ট অংশ ভাঙা হবে। শেষ করে দিই, এক মিনিট। বরকত গণিকান্ত চৌধুরী মেট্রো রেল শুরু করেছিলেন, মেট্রোকে নিয়ে আমাদের বিরোধিতা নেই, মেট্রো রুট বদলাতে পারে, কিন্তু এরা রামকে নিয়ে যারা রাজনীতি করছে তারা মা ভবতারিণীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। এরপরে কি এরা দক্ষিণেশ্বর ভাঙার কথা বলবে? আমরা বন্ধ থাকবো না, ভবতারিণী আর এই সবই হবে। আসলে মেট্রো রেলের ব্যবস্থা করার কথা, উনি সেটাকে রামকৃষ্ণে টেনে নিয়ে চললেন। আসলে এটাকেই বলে কম্পিটিটিভ কমিউনালিজম। একজন গীতা পাঠ করবে, একজন চণ্ডী পাঠ করবে, আর সহজ পাঠ উঠে যাবে। একেবারে জাপান উত্তর লোকসভা নির্বাচনের আগে অনেকটা বাড়বে বলে অনেকেই এরকম আশঙ্কাও প্রকাশ করছেন, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত সময়সীমা এই পর্যন্ত।